সেই পার্টটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো আজকে ফার্স্ট আমরা যে ডিরেক্টিভটা দিয়ে শুরু করতে চাইছি, দ্যাট ইজ দ্য, আমি নাম্বারটা এখানে এক্স্যাক্টলি মেনশন করছি না, আমি নাম্বারটা আবার 1 থেকেই শুরু করছি, সিরিয়াল নাম্বারটা 1 থেকেই শুরু করছি। ওকে, যেহেতু আমি আগের নাম্বারটা কত হয়েছে আমি সেটা ভুলে গেছি। সো আজকে আমরা ফার্স্ট যে ডিরেক্টিভ দিয়ে শুরু করব সেটা হচ্ছে EQU। ওকে, যাকে আমরা এক কথায় বলতে পারি ইকুয়েট, যাকে আমরা এক কথায় বলতে পারি ইকুয়েট। ওকে, সো আমরা নর্মাল প্রোগ্রামিংয়ে যখন কোনো ভেরিয়েবলের উপর যখন কোনো ভ্যালু অ্যাসাইন করি তখন সেখানে আমরা ইকুয়ালস টু একটা অপারেটর ব্যবহার করি, তাই না? সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেটা কিন্তু সত্যি। এবার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ে আমরা ইকুয়ালস টুটা ব্যবহার করার পরিবর্তে যদি আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে চাই বা কোনো সিম্বলের মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা ইকিউ অর্থাৎ ইকুয়েট যে ডিরেক্টিভটা আছে সেই ডিরেক্টিভটা আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরে নাও যে আমার একটা সিম্বল নেম আছে, আমি এটা সিনট্যাক্সটা লিখছি ফার্স্টে, আমার একটা সিম্বল নেম আছে, তো সিম্বল নেমের পর আমার ডিরেক্টিভটা রয়েছে ইকুয়েট ইকিউ, তারপরে আমার থাকছে এখানে ভ্যালুস। ওকে, আমার এখানে থাকছে ভ্যালু। এবার এটা রেসপেক্টে যদি আমি একটা এক্সাম্পল নিই, যে তাহলে আমার এক্সাম্পলটা কি হতে পারে, ধরে নাও আমি এটা রেসপেক্টে যদি একটা এক্সাম্পল নিই, আমি লিখতে পারি প্রাইস, আমার সিম্বল নেমটা হচ্ছে প্রাইস ইকুয়ালস টু, আমি এখানে ভ্যালু লিখলাম হয়তো 150 বা 15। ওকে, 15, বা আমি এটা কোনো হেক্সাডেসিমাল ভ্যালুও নিতে পারতাম, আমি এখানে 15-এর পরিবর্তে হয়তো আমি 06 এরকম একটা কোনো ভ্যালু নিলাম। তাহলে আমার এই প্রাইস যে সিম্বল নেমটা, সেই প্রাইস সিম্বল নেমটা এখন অ্যাসাইন হয়ে গেল কি দিয়ে, 06 দিয়ে। সো আমরা ইকিউ ডিরেক্টিভ অর্থাৎ ইকুয়েট ডিরেক্টিভ দিয়ে আমরা কোনো সিম্বলের মধ্যে কোনো ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি বা ইনিশিয়ালাইজ করতে পারি বাই ইউজিং ইকিউ ডিরেক্টিভ। ওকে, তো এরকমভাবে আমরা যদি কোনো অ্যাসেম্বলার ডিরেক্টিভ দিয়ে আমরা কোনো প্রোগ্রাম করতে চাই, পরে হয়তো আমরা কোনো প্রোগ্রামও পড়ব, তো সেক্ষেত্রে আমরা ইকিউ তার অ্যাপ্লিকেশনসটা দেখবো যে কী করে আমরা ইকিউ ডিরেক্টিভ দিয়ে আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করি। তার জেনারেল সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ওকে, তো এটা সবার বোঝা গেল যে আমরা ইকিউ দিয়ে কীভাবে আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করছি কোনো ভেরিয়েবলের মধ্যে বা কোনো সিম্বলের মধ্যে, এটা সবার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এটা খুব সিম্পল একটা কনসেপ্ট, কিছুই নেই কনসেপ্টটার মধ্যে অ্যাকচুয়ালি। এবার এরপরে আমরা যে কনসেপ্টটাতে আসতে চাইছি সেটা হলো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, নাম্বার 2, দ্যাট ইজ ইনক্লুড। ওকে, তো ইনক্লুড বলতে যেটা বোঝায়, আমরা ইনক্লুড অলরেডি আমরা সিতে ব্যবহার করেছি। তো ইনক্লুড সোর্স কোড ফ্রম ফাইল। ওকে, সো ইনক্লুডের কাজ আমরা কিন্তু সবাই জানি, সিতে আমরা হ্যাশ ইনক্লুড যে কোনো হেডার ফাইলকে আমরা ইনক্লুড করেছি। তো আমাদের অ্যাসেম্বলারের ক্ষেত্রে বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ে যদি আমরা চাই যে আমি কোনো একটা ব্লক অফ কোডকে, যে ব্লক অফ কোডটার হয়তো একটা ফাইল নেম আছে, ধরে নাও আমার এখানে একটা ব্লক অফ কোড আছে, মেমোরির কোনো একটা পোর্শনে বা আমার ডিস্কের কোনো একটা পোর্শনে একটা ব্লক অফ কোড আছে, এটা একটা ব্লক অফ কোড। এই ব্লক অফ কোডটার একটা ফাইল নেমও আছে, আমি ধরলাম এর ফাইল নেমটা হচ্ছে কন্ট্রোল ডট টিএমপি, এটা একটা টেম্পোরারি ফাইল, control.tmp। ওকে, এটা ফাইল নেমও আছে control.tmp। এবার
আমার আমি একটা কারেন্টলি একটা কোনো প্রোগ্রামকে রান করাচ্ছি বা লিখছি। এটা আমার কারেন্ট প্রোগ্রাম, যে প্রোগ্রামটাকে আমি লিখছি এটা আমার কারেন্ট প্রোগ্রাম মডিউল। ওকে, এটা হচ্ছে আমার কারেন্ট প্রোগ্রাম মডিউল। ওকে, এই কারেন্ট প্রোগ্রাম মডিউলটাকে আমি লিখছি, কারেন্ট প্রোগ্রাম মডিউল। এবার আহ, আমার এই কারেন্ট প্রোগ্রাম মডিউলে হয়তো এই কোডটার আমার রিকোয়ারমেন্ট পড়েছে, আমার এই কোডটার দরকার পড়েছে। এই কন্ট্রোল ডট টিএমপি ফাইলের মধ্যে যে কোডটা ডিফাইন করা আছে বা যে ব্লক অফ কোডটা ডিফাইন করা আছে, আমার সেই কোডটার দরকার আমার কারেন্ট প্রোগ্রাম মডিউলে। তাহলে নিশ্চয়ই আমি এই কোডটাকে আর এখান থেকে আমি সেম কোডটাকে আর রিরাইট করব না। তখন কি করব, যেহেতু আমার ফাইলটা অলরেডি ডিফাইন করা আছে কন্ট্রোল ডট টিএমপি, আমি তখন কি করব, আমার এই ফাইলটাকে আমি আমার কারেন্ট প্রোগ্রাম মডিউলের মধ্যে আমি সেই ফাইলটাকে ইনক্লুড করে নেব। তাহলে আমি পুরো কোডটাকে আমার কারেন্ট প্রোগ্রাম মডিউলের মধ্যে পেয়ে যাব, আমাকে সেম কোডকে আর বারবার রিরাইট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এই কাজটাকে করার জন্য বেসিক্যালি আমরা ইনক্লুড ডিরেক্টিভের আমরা হেল্প নিই। ওকে, তাহলে এটা হচ্ছে ইনক্লুড হচ্ছে একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ। এবার কীভাবে আমরা ইনক্লুডটাকে নিয়ে কাজে লাগাবো। ওকে, তো ইনক্লুডের সিনট্যাক্সটা হচ্ছে যে আমাকে এই যে কন্ট্রোল ডট টিএমপিটা আছে, এটা তো আমার কোনো একটা ডিস্কের, আমার ড্রাইভের কোনো একটা, আমার ধরে নাও হয়তো আমার হার্ড ডিস্কের কোনো একটা ড্রাইভের তার কোনো একটা ফোল্ডার, তার মধ্যে কোনো সাব ফোল্ডার থাকতে পারে, হোয়াট এভার। তো আমাকে কিন্তু পাথটাকে মেনশন করতে হবে যে আমার কন্ট্রোল ডট টিএমপিটা কোথায় রিসাইড করছে, অ্যাকচুয়ালি কোথায় স্টোর আছে। সো আমরা এর সিনট্যাক্সটা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ইনক্লুড, দেন আমাকে ফাইলের পাথটা আমাকে স্পেসিফাই করতে হবে, ফাইল পাথ স্পেসিফিকেশন। ওকে, আমাকে ফাইলের পাথটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। সো যদি আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকে তাহলে আমরা ফাইলের পাথটাকে স্পেসিফাই করব না, দরকার নেই। আমার ফাইলের পাথটা আমরা স্পেসিফাই করব। আমি ধরলাম আমার কন্ট্রোল ডট টিএমপি ফাইলটা আমার হয়তো এখানে স্টোর করা আছে, আমি তখন তার জন্য যেটা লিখছি ইনক্লুড ডি কোলন স্ল্যাশ মাইক্রো প্রসেসর বলে ধরে নাও আমার একটা ফোল্ডার আছে, সাপোজ ফর এক্সাম্পল মাইক্রো প্রসেসর বলে আমার একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমার আছে কন্ট্রোল ডট টিএমপি। তাহলে আমার প্রোগ্রামটা শুরু করার আগে আমি প্রথমেই ইনক্লুড ডিরেক্টিভের থ্রু দিয়ে আমি যদি এই স্টেটমেন্টটা যদি আমি যদি লিখে নিই, তাহলে আমার কন্ট্রোল ডট টিএমপি ফাইলটা বা তার যে কোডটা, সেই কোডটা কিন্তু আমার কারেন্ট প্রোগ্রাম মডিউলের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এখন সেই কোডটাকে আমরা ইউজ করি না কেন, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ দ্য বেসিক ফাংশন অফ ইনক্লুড ডিরেক্টিভ। ওকে, বোঝা গেছে সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, সো ইনক্লুড ডিরেক্টিভের পরে আমরা এগুলো জাস্ট এইটুকু করে কনসেপ্টই জেনে রাখতে হবে, পরীক্ষায় আসলে আমি যেরকমভাবে বলছি তোমরা সেভাবেই লিখবে। হ্যাঁ, তার ফাংশনস, একটা করে এক্সাম্পল। ওকে, দ্যাটস এনাফ। কারণ 4-5টা দেবে, তোমাকে তার ফাংশনস লিখতে বলবে, তো 2 নম্বর করে থাকবে বেসিক্যালি। এবার আমরা আরেকটা ডিরেক্টিভের কথা, এটা বেসিক্যালি ডিরেক্টিভ নয়, এটাকে বলা হয়, এটা একটা অপারেটর, কিন্তু আমরা এটাকে চিনবো অ্যাজ এ ডিরেক্টিভ বা অপারেটর। তার নাম হচ্ছে লেন্থ অপারেটর, লেন্থ অপারেটর। ওকে, লেন্থ খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এটা বেসিক্যালি একটা অপারেটর, এটা বেসিক্যালি একটা অপারেটর। তো নামটা শুনেই বুঝতে পারছি আমরা যে লেন্থ অপারেটর আমার ডিটারমাইন করতে হেল্প করবে যে একটা ভেরিয়েবলের মধ্যে কতগুলো ডেটা আইটেম আছে বা নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে, তাকে ডিটারমাইন করতে হেল্প করে আমার এই লেন্থ অপারেটর। ঠিক আছে, যেমন আমরা তো নাম্বার অফ আইটেম তার ক্ষেত্রেই আমরা খুঁজে বের করার চেষ্টা করি যদি সেটা আমার কোনো অ্যারে হয় বা কোনো স্ট্রিং হয়, তাই না? তা না হলে একটা নর্মাল ভেরিয়েবলের মধ্যে তো আর আমার নাম্বার অফ ডেটা আইটেম থাকে না, একটাই, আমার একটা ভেরিয়েবলের মধ্যে একটাই ভ্যালু থাকে। তাহলে আমরা স্ট্রিং বা অ্যারের ক্ষেত্রেই কিন্তু আমরা এই লেন্থ অপারেটর দিয়ে আমরা তার লেন্থটাকে ফাইন্ড করব, মানে আমার সেই ভেরিয়েবলটার মধ্যে কতগুলো ডেটা আইটেম আছে সেটাকে বের করার জন্য।
তো ধরে নাও আমরা এরকমভাবে একটা অ্যারেকে ডিফাইন করেছি। এই ডিক্লারেশনটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমরা আগের দিনে পড়েছি। অ্যারে DW 10 ডুপ্লিকেট কোশ্চেন মার্ক। ওকে, এটা আমরা সবাই জানি তো এই ডিক্লারেশনটা কি মিন করে। আচ্ছা এই ডিক্লারেশনটা কি মিন করে? 20 বাইট স্পেস অকুপাই করবে, কিন্তু ওখানে কোনো ভেরিয়েবল থাকবে না, স্পেসগুলো ফাঁকা থাকবে। স্যার 10 স্যার আপনার স্যার ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে, মানে অজানা বসমান মুখে নাম মানে অ্যান্সারটা কারো কাছ থেকে সঠিক পেলাম না, যদিও এটা আমরা স্যার খুব, বলছি এটা একটু আরেকবার বলবেন। এটা আমি কিছু বলিনি এখন, আমি বলছি যে এই ডিক্লারেশনটা মানে কি, যেটা আমরা আগের দিন পড়ে এসেছি, তারপরে লেন্থটা বলবো। স্যার বলছি এই যে ওয়ার্ড ডিফাইন করা হবে, 10টা ওয়ার্ড ডিফাইন করা হবে যেটার ভ্যালুগুলো আননোন থাকবে আর কনজিকিউটিভ মেমোরি লোকেশনে হবে। ওকে, 10টা ওয়ার্ড ডিফাইন করা হবে যার ভ্যালুগুলো আননোন থাকবে আর যেটা কনসিকিউটিভ মেমোরি লোকেশন অ্যালোকেট করবে। এক্স্যাক্টলি তাই। সো ওয়ার্ড বলতে, একটা ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? একটা ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? বাইট 2 2 বাইট। বাইট 2 বাইট। 8 ওকে, 2 বাইট। এবার যদি আমি এই ডিক্লারেশনটার পর যদি আমি চাই যে এই অ্যারের লেন্থটা বের করব, তাহলে আমাকে লিখতে হয় লেন্থ অফ অ্যারে, লেন্থ অফ ভেরিয়েবলের নেম, কারণ লেন্থটা কিন্তু অপারেটর। ওকে, লেন্থটা কিন্তু অপারেটর। তাহলে লেন্থ অফ অ্যারে তাকে যদি আমি স্টোর করি একটা ভেরিয়েবলের মধ্যে যার নাম হচ্ছে cx, অবশ্যই সেটা আমাকে মুভ করতে হবে। তাহলে মুভ cx কমা লেন্থ অফ অ্যারে। তাহলে এখন cx এর মধ্যে কি ভ্যালু স্টোর হবে? ফার্স্টে কিন্তু লেন্থ অফ অ্যারেটা ক্যালকুলেট হবে, দেন সেই ভ্যালুটা স্টোর হবে cx এর মধ্যে। তো cx এর মধ্যে আমি কিন্তু আমার অ্যারের লেন্থটা আমি পাবো। সেটা কত হবে? সেই অ্যারের লেন্থটা কত হবে? 20 বাইট। সবাইকে কোশ্চেনটা করছি, এর লেন্থটা কত হবে? আমার অ্যারের লেন্থ কত? আমি কিন্তু একবারও জিজ্ঞেস 20 বাইট হবে। আমি কিন্তু একবারও জিজ্ঞেস করে নিয়েছি, আমি কিন্তু একবারও জিজ্ঞেস করিনি অ্যারেটার সাইজ কত। আমি বলেছি লেন্থ, আর আগে আমি লেন্থ মানে কি সেটা বলেছি, যে লেন্থ মানে কতগুলো ডেটা আইটেম স্টোর থাকে সেই ভেরিয়েবলটার মধ্যে। তাহলে এখানে কি করে 20 আসে? স্যার 10 তাহলে 10 10 হবে স্যার। তাহলে তাহলে এখানে cx এর ভ্যালুটা হবে কত? না, cx এর ভ্যালুটা হবে এখানে 10। বোঝা গেল? তাহলে লেন্থ অফ অ্যারে বলতে কি বোঝায়? লেন্থ অফ অ্যারে বলতে কি বোঝায়? হ্যাঁ, ঠিক আছে। যদি আমি এরকম লিখতাম নাম্বারস ডিবি, নাম্বারস ডিবি 10 ডিউপি কোশ্চেন মার্ক। সো যদি আমি লিখি এখানে মুভ cx কমা লেন্থ অফ নাম্বারস, তাহলে আমার এখানে এখন cx এর ভ্যালু কত হবে? 10 বলো বাকিটা। 20 হবে, আগে 10 ছিল এরপরে 10। কেন আগে 10 ছিল? আগে লেন্থের ডেফিনেশন একরকম থাকবে আর এখনকার লেন্থের ডেফিনেশন পাল্টে যাবে? লেন্থ মানেই তো নাম্বার অফ এলিমেন্ট, একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে কতগুলো নাম্বার থাকবে। আমার আগে অ্যারে ভেরিয়েবলটার মধ্যে 10টা নাম্বার ছিল, প্রত্যেকটা নাম্বারের জন্য 2 বাইট করে স্পেস অকুপাই ছিল। এখন নাম্বারস অ্যারের মধ্যে আমার 10টা এলিমেন্ট আছে, তাদের প্রত্যেকের জন্য 1 বাইট করে স্পেস অকুপাই হচ্ছে, কিন্তু আমার নাম্বার অফ এলিমেন্ট তো সেই 10।
ইয়েস অর নো? নাম্বার অফ এলিমেন্ট তো আমার সেই 10, তাহলে এখানেও আমার সিএক্স এর ভ্যালু হবে কত? এখানে আমার সিএক্স এর ভ্যালু হবে কত বলো? 10। ঠিক আছে, তাহলে লেন্থ অপারেটরের কাজ বুঝতে পারলাম আমরা সবাই। লেন্থ অপারেটর কি কাজ করছে? দিস ইজ, তো দিস ইজ দ্য ফাংশন অফ এ লেন্থ অপারেটর। ওকে, সেটা কি আপনি স্যার 10H হবে স্যার এটা? হ্যাঁ আমি 10H হবে যদি আমি হেক্সে ডিসপ্লে করতে চাই, 10H হবে। ওকে, 10H কেন হবে? 10H এর জায়গায় এখানে 0H হবে। 10H আবার বলে আবার কি আছে? কিছু আছে 10H বলে? 10টাকে আমার তো 0F বলবো, তাই না? এখানে 0F আসবে। হ্যাঁ, ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম সবাই, লেন্থ আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, 3 নাম্বার ডিরেক্টিভ আমাদের ছিল। লেন্থ ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ডিরেক্টিভ নাম্বার 4 আজকের জন্য, ডিরেক্টিভ নাম্বার 4। অনেক ডিরেক্টিভ আছে আজকে যেটা আমরা পড়বো বেসিক্যালি। এরপরে আমরা যে ডিরেক্টিভটা আমরা শুরু করতে চাইছি অনেক ডিরেক্টিভ আছে, আমি একটু ফিল্টার করে পড়ানোর চেষ্টা করছি, একটু ফিল্টার করছি, কারণ যেগুলো আমাদের আসে না পরীক্ষা সেগুলোকে এখন সেগুলোর পিছনে দৌড়ে লাভ নেই। ওকে, সো তার জন্য আমরা একটু ফিল্টার করে পড়ছি ডিরেক্টিভগুলো। ওকে, নাম্বার 4 আমরা এখন যে ডিরেক্টিভটা পড়বো এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা ডিরেক্টিভ, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অ্যাজিউম। ওকে, অ্যাজিউম ডিরেক্টিভ, এটা থার্ড সেমও মোস্ট প্রবলি এসেছিল পরীক্ষায়। যাই হোক, এই অ্যাজিউম ডিরেক্টিভ বেসিক্যালি অ্যাসেম্বলারকে, কারণ অ্যাসেম্বলার ডিরেক্টিভ মানেই তো ইনস্ট্রাকশন টু দ্য অ্যাসেম্বলার, তাই না? অ্যাসেম্বলার ডিরেক্টিভ মানেই হচ্ছে ইনস্ট্রাকশন টু দ্য অ্যাসেম্বলার। তো অ্যাজিউম ডিরেক্টিভ বেসিক্যালি অ্যাসেম্বলারকে ইনফর্ম করে যে লজিক্যাল সেগমেন্টের নামটা কি হবে, নেম অফ দ্য লজিক্যাল সেগমেন্ট, নেম অফ দ্য লজিক্যাল সেগমেন্ট। লজিক্যাল সেগমেন্ট কি সেটা আমরা দেখব। নেম অফ দ্য লজিক্যাল সেগমেন্ট সেটাকে বেসিক্যালি ডিফাইন করে বা ইনস্ট্রাক্ট করে অ্যাজিউম ডিরেক্টিভ। ওকে, অ্যাজিউম ডিরেক্টিভ ধরে নাও আমরা সবাই জানি যে আমরা বেসিক্যালি আমাদের 16 নাম্বার অফ সেগমেন্ট আছে, তার মধ্যে 8086 এর ক্ষেত্রে আমার 4টে সেগমেন্ট অ্যাক্টিভ থাকে। সেটা সেগমেন্টগুলোকে আমরা সবাই জানি, সেটা হচ্ছে সিএস, ডিএস, ইএস আর এসএস। তো এই 4টে সেগমেন্টের মধ্যে আমি বা প্রোগ্রামার তার মতো করে যদি সে নাম দিতে চায় কোনো সেগমেন্টে, সে কিন্তু নাম দিতে পারে। ধরে নাও প্রোগ্রামার চাইছে যে সে কোড সেগমেন্টটাকে, সে হয়তো কোড সেগমেন্ট বলে ডাকবে না, সে একটা নতুন নাম দেবে। তখন সে সিএসটাকে নতুন করে নাম দিচ্ছে, যে সিএসটার একটা নাম দিল, একটা ডাক নেম দিল, মানে আমাদের যাকে নিক নেম বলি, তাকে একটা ডাক নেম দিল, ধরে নাও হয়তো কোড। তাই এই কাজটা করার জন্য অবশ্যই প্রোগ্রামারকে কিন্তু আগে একটা ডিরেক্টিভকে ইউজ করতে হবে যার নাম হচ্ছে অ্যাজিউম। তাহলে সে অ্যাজিউম করছে প্রোগ্রামটার প্রথমে যে সিএস কোলন কোড, মানে সিএসটা কিন্তু এখন অ্যাজিউম হলো কি দিয়ে না, কোড সেগমেন্ট দিয়ে। তাহলে আমার এখানে লজিক্যাল সেগমেন্টটার নাম হচ্ছে সিএস, সেই লজিক্যাল সেগমেন্টটাকে আমরা এখানে কি করেছি, নতুন নামে আমরা তাকে নামকরণ করেছি। তাহলে এই সিএস এর নতুন নামটা কি, নতুন নামটা হচ্ছে কোড। যদি আমরা
আরেকটা সেগমেন্টকে যদি আমরা আবার রিনেম করতে চাই, ধরে নাও হয়তো অ্যাজিউম আমি হয়তো ডিএসকে আমি রিনেম করলাম হয়তো ডেটা দিয়ে, কারণ আমরা জানি যে ডিএস মানে হচ্ছে ডেটা সেগমেন্ট। ঠিক আছে, আমি তাকে রিনেম করলাম ডেটা দিয়ে, আমি তাকে অ্যাজিউম করতে পারি। তো সিমিলারলি আমি একই রকমভাবে অ্যাজিউম এসএস স্ট্যাক, আমি অ্যাজিউম ইএস এক্সট্রা, তুমি তোমার মতো করে এই সেগমেন্টগুলোকে তুমি কিন্তু রিনেম করতে পারো। তাহলে অ্যাজিউম ডিরেক্টিভকে আমরা ব্যবহার করব অ্যাসেম্বলারকে ইনফর্ম করার জন্য যে আমার লজিক্যাল সেগমেন্টের নামটা কি হবে। ঠিক আছে, তার মানে আমি ডিফারেন্ট সেগমেন্ট যেটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ব্যবহার করব তাদেরকে আমি নতুন নাম অ্যাসাইন করতে পারি, করতে পারি। যেমন করে আমি দেখালাম যে কোড সেগমেন্টকে আমরা একটা নাম দিলাম সিওডি ক্যাপিটালে কোড। যেমন করে আমি দেখালাম, তুমি এখানে শুধুমাত্র কোড না দিয়ে তুমি এরকম ডিক্লারেশনও তুমি লিখতে পারতে যে অ্যাজিউম সিএস কোলন, তুমি এখানে এইভাবে লিখতে পারতে তোমার মতো করে মাই কোড, দ্যাট ইজ অলসো ভ্যালিড। ঠিক আছে, তুমি এখানে অ্যাজিউম ডিএস ডেটা না করে আমি যেটা বলছি তাই করতে হবে, তার কি মানে আছে, তুমি এখানে লিখতেই পারতে যে অ্যাজিউম ডিএস, তুমি এখানে এরকমভাবেও লিখতে পারতে যে ডেটা সেগমেন্ট, ডেটা আন্ডারস্কোর সেগমেন্ট। ঠিক আছে, তোমার মতো করে তুমি আন্ডারস্কোর অ্যাড করতে পারো, কিন্তু কোনো স্পেস দিতে পারবে না, ওকে। সো এইভাবে আমরা অ্যাজিউম ডিরেক্টিভ নিয়ে আমরা কোনো লজিক্যাল সেগমেন্টকে আমরা নাম দিতে পারি, আমরা রিনেম করতে পারি, তাই না? ঠিক তো, বোঝা গেছে সবার এটা অ্যাজিউম ডিরেক্টিভের কাজ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমরা কোনো ডেটা টাইপকেও রিনেম করতে পারি, তাই না? সিতে বা সি প্লাস প্লাসে কোনো ডেটা টাইপকেও আমরা রিনেম করতে পারি। এটা অ্যাকচুয়ালি কি, আমার নিজের মতো করে আমি একটা লজিক্যাল সেগমেন্টের নাম দিচ্ছি। তো সেরকম আমি চাইছি যে ধরে নাও আমার একটা ডেটা টাইপ আছে হয়তো ইন্ট, বা তাকে আমি হয়তো রিনেম করব। ঠিক আছে, আমার সবসময় ইন্টটা ভালো লাগছে না, তাহলে তাকে আমরা কী দিয়ে রিনেম করব? তার জন্য কি কিওয়ার্ড ইউজ করা হয়? টাইটেড তার জন্য ইউজ করা হয় টাইপ ডেফ। ভেরি গুড, তার জন্য ইউজ করা হয় টাইপ ডেফ, তাই না? তাই তো, এটা আমি শীতে বলেছিলাম অলরেডি, যেহেতু এটা রিনেম করার একটা ব্যাপার আসলো বলে আমি এখানে দেখালাম। আমি হয়তো টাইপ ডেফ করে, এটা ইন্টারভিউ একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ টাইপ ডেফ কিওয়ার্ড। ওকে, টাইপ ডেফ ইন্ট, আমি হয়তো লিখলাম আকাশ। ওকে, মানে আমি ইন্ট ডেটা টাইপটাকে রিনেম করে নিয়েছি আকাশ দিয়ে। ওকে, আমি এখন আকাশ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি a, b, c equals to 5, b equals to 6। আমি এবার প্রিন্টএফ করব %t a plus b। okay, so that is the uses of type def। ঠিক আছে, আমরা যে কোনো ডেটা টাইপকে টাইপ ডেফ করতে পারি, টাইপটাকে রিডিফাইন করতে পারি, আমার নামে কোনো নতুন করে নাম দিয়ে তাকে আমরা রিডিফাইন করতে পারি। আমি যত ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সব কিন্তু এখন আকাশ দিয়ে। ঠিক আছে, যদি আমরা ইন্টিজারটাকে রিনেম করেছি, কিন্তু এখানে আমি ফ্লোটিংটাকে রিনেম করলে তখন তার নাম দিয়ে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। ওকে, ঠিক আছে। নেক্সট ডিরেক্টিভ, তাহলে অ্যাজিউম সবার বোঝা গেছে, তাই তো? অ্যাজিউম সবার বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে নতুন আর একটা ডিরেক্টিভ। আমরা লাস্ট ডিরেক্টিভের নাম্বারটা কি বলেছিলাম?
4 নাম্বার, এটা হচ্ছে 5, তাই তো? ডিরেক্টিভ নাম্বার 5। আমার ডিরেক্টিভটার নাম হচ্ছে PROC। ওকে, তো PROC নামটা চেনা চেনা লাগছে? PROC ডিরেক্টিভ প্রসিডিওর। প্রসিডিওর। স্যার প্রসিডিওরকে ডিফাইন করতে এটা ইউজ করি। প্রসিডিওরকে ডিফাইন করতে আমরা PROC ডিরেক্টিভ ব্যবহার করি, এক্স্যাক্টলি তাই। যে টু ডিফাইন এ প্রসিডিওর উই ক্যান ইউজ PROC ডিরেক্টিভ। PROC ডিরেক্টিভ দিয়ে আমরা প্রসিডিওরকে ডিফাইন করতে পারি। কিন্তু একটা কথা সবাইকে আমাদের মাথায় রাখতে হবে যে আমি যত অ্যাসেম্বলার ডিরেক্টিভ ব্যবহার করছি আমার প্রোগ্রামে, তো আমার অ্যাসেম্বলার ডিরেক্টিভের রেসপেক্টে কিন্তু কোনো মেশিন কোড জেনারেট হয় না। যেগুলো আমার ইনস্ট্রাকশন থাকবে, কারণ অ্যাসেম্বলার ডিরেক্টিভ কিন্তু কোনো ইনস্ট্রাকশন নয় তোমার প্রোগ্রামে। যত ইনস্ট্রাকশন থাকবে তাদের রেসপেক্টিভ মেশিন কোড জেনারেট হবে, কিন্তু অ্যাসেম্বলার ডিরেক্টিভের রেসপেক্টিভ কিন্তু কোনো মেশিন কোড জেনারেট হবে না। ওকে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা কোনো প্রসিডিওরকে ডিফাইন করার জন্য যে ডিরেক্টিভের হেল্প নিই তার নাম হচ্ছে PROC ডিরেক্টিভ। আমি একটা প্রসিডিওরকে ডিফাইন করি, তাহলে আমরা সবাই ফাংশনের কনসেপ্ট পড়েছি সিতে। তো প্রসিডিওর হচ্ছে একটা সেগমেন্ট অফ কোড বা ব্লক অফ কোড। ফাংশনটাকে আমরা যে পারপাসে ব্যবহার করি আমাদের সিতে, আমরা প্রসিডিওরকে সেম পারপাসে ব্যবহার করি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ে। প্রসিডিওরের মধ্যেও আমরা কিছু ব্লক অফ কোডকে আমরা লিখে রাখি, আর যখনই সেই টাস্কটার আমাদের প্রয়োজন পড়ে বা সেই টাস্কটা এক্সিকিউট করার প্রয়োজন পড়ে, আমরা তখন যেমন করে ফাংশন কল করতাম সিতে, আমরা তেমন করেই আমরা কোনো প্রসিডিওরকেও আমরা কল করে তার টাস্কটাকে আমরা বা তার ফাংশনসটাকে আমরা নিতে পারি বা টেক আপ করতে পারি। তো প্রসিডিওরকে মাল্টিপল টাইমস কল করা যেতে পারে। তাহলে প্রসিডিওর ব্যবহার করে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ে আমার প্রোগ্রামিংয়ের এফিসিয়েন্সি বাড়ে। আমাকে সেম কোডকে বারবার রিরাইট করতে হয় না, আমরা একটা এফিশিয়েন্ট কোড ডেভেলপ করতে পারি, আমার প্রোগ্রামের লেন্থটা অনেকটা কমে যায়। তো যেগুলো ফাংশনের অ্যাডভান্টেজ ছিল আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য, আমার সেইগুলোই কিন্তু অ্যাডভান্টেজ, প্রসিডিওরের অ্যাডভান্টেজ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের জন্য। এবার ফাংশনের ক্ষেত্রে আমরা এটাও জানি যে সিতে যখন কোনো ফাংশন কল করা হয় তখন আমার কন্ট্রোলটা স্পেসিফিক্যালি সেই ফাংশনের কাছে জাম্প করে, সেই ফাংশনসটাকে এক্সিকিউট করে আবার কন্ট্রোলটা রিটার্ন ব্যাক করে মেন প্রোগ্রামে, যেখান থেকে কলটা হয়েছিল সেই পয়েন্টে আবার ব্যাক করে আসে, দিয়ে আবার রেস্ট অফ দ্য স্টেটমেন্টকে এক্সিকিউট করে। ওকে, সো প্রসিডিওরের ক্ষেত্রে গল্পটা তাই। তো এখানেও কিন্তু যখনই প্রসিডিওর কল পাবে তখন কিন্তু কন্ট্রোলটা ট্রান্সফার হবে সেই পার্টিকুলার প্রসিডিওরের কাছে, আর সেই প্রসিডিওরটা এক্সিকিউট করার পর যেখান থেকে প্রসিডিওরটাকে কল করা হয়েছিল আবার সেখানে ব্যাক করে আবার সেখানে ফিরে আসবে। তাহলে একটা প্রসিডিওরকে কী করে আমরা ডিফাইন করব? আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ে আমরা প্রসিডিওরকে কীভাবে আমরা ডিফাইন করব? সাপোজ ধরে নাও আমার কাছে একটা প্রসিডিওরের আমি নাম দিলাম, আমার প্রসিডিওরটার নাম হচ্ছে অ্যাডিশন। আমার প্রসিডিওরটার নাম হচ্ছে অ্যাডিশন। তাহলে ফার্স্ট আমাকে নেম অফ দ্য প্রসিডিওর ফার্স্ট আমাকে মেনশন করতে হয়, তারপর আমাকে অ্যাসেম্বলার ডিরেক্টিভ PROCটাকে স্পেসিফাই করতে হবে। তারপরে এই প্রসিডিওরের আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে নেয়ার প্রসিডিওর, একটা হচ্ছে ফার প্রসিডিওর। তো আমি এখানে পাশে লিখে রাখছি যে নেয়ার স্ল্যাশ দিয়ে ফার। এটার মিনিংটা আমরা বুঝবো এই প্রসিডিওরের বেসিক ডেফিনেশনসটা দেখার পরে। এই নেয়ার আর ফারের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা দেখব। অনেক সময় পরীক্ষায় আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেয়ার প্রসিডিওর অ্যান্ড ফার প্রসিডিওর। ঠিক আছে, ওকে, সেটা আমরা দেখবো আমরা এখন। তাহলে আমরা নেম অফ দ্য প্রসিডিওর অ্যাসেম্বলার ডিরেক্টিভ, তারপর টাইপস অফ প্রসিডিওর। আমার এটা আইদার নেয়ার হতে পারে কিংবা ফার হতে পারে। তো কেন নেয়ার হয় কেন ফার হয় সেটা আমরা দেখব। তারপর আমার প্রসিডিওরে এবার বডি অফ দ্য প্রসিডিওর বা বডি অফ দ্য ফাংশন, যেমন করে আমরা সিতে লিখতাম বডি অফ দ্য ফাংশন বা বডি অফ দ্য প্রসিডিওর।
আর লাস্টে গিয়ে আমি যে প্রসিডিওরটা নিয়ে কাজ করছি, অর্থাৎ আমার প্রসিডিওরটার কী নাম, অ্যাডিশন। আমি এবার অ্যাডিশনটা শেষ করব, মানে আমার প্রসিডিওরটাকে এবার শেষ করব। আমি প্রসিডিওরটার নামটা লিখলাম, নামটা লেখার পর আমি এবার লিখছি আরেকটা ডিরেক্টিভ যার নাম হচ্ছে এন্ড পি। তাহলে এখানে আমি দুটো ডিরেক্টিভের কথা দেখলাম, একটা হচ্ছে পিআরওসি, যার হেল্প নিয়ে আমরা কোনো প্রসিডিওরকে ডিফাইন করতে পারছি, আরেকটা ডিরেক্টিভ তার নাম হচ্ছে এনপি, যার হেল্প নিয়ে আমরা কোনো প্রসিডিওরকে আমরা কি করতে পারছি, এন্ড করতে পারছি, শেষ করতে পারছি। এবার আমার এই এনপি ডিরেক্টিভের আগে কেন অ্যাডিশন নামটা পিআরওসি দিয়ে কি আপনি স্টার্ট করতে বললেন? হ্যাঁ, তাই তো করেছি, পিআরওসি দিয়ে স্টার্ট করেছি। ওকে, তাহলে আমার পিআরওসি দিয়ে আমরা স্টার্ট করছি আর এনপি দিয়ে আমরা শেষ করছি। এবার এই শেষ করার সময় আমাকে অ্যাডিশন ডিরেক্টিভটা, আমাকে অ্যাডিশন যে প্রসিডিওরের নামটা আমাকে মেনশন করতে হচ্ছে কেন, কারণ এরকম তো আমার প্রোগ্রামে ধরে নাও হয়তো 10টা প্রসিডিওর থাকতে পারে। তাহলে যদি আমার তো এখানে কোনো ব্র্যাকেটের কনসেপ্ট নেই সি এর মতন যে আমি স্কোপটাকে বা ব্লকটাকে বোঝাবো, তাহলে আমাকে সেই ব্লকটাকে বোঝানোর জন্য আমরা তখন এখানে নামটা স্পেসিফাই করছি যে আমি কোন প্রসিডিওরটাকে শুরু করেছি আর কাকে আমরা শেষ করেছি। তাহলে আমি অ্যাডিশনটা শুরু করেছি, আমি দেখো অ্যাডিশনটাকে শেষ করলাম। আমি চাইলে হয়তো আবার একটা কোনো প্রসিডিওর শুরু করতে পারি, ডেফিনেশনস, তাকে আবার শেষ করতে পারি। ওকে, তাহলে এই প্রসিডিওরের মধ্যে আমার দুটো অ্যাসেম্বলার ডিরেক্টিভ আছে। এটা হচ্ছে একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ, আর এটা হচ্ছে একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ। আমি এন্ড পি দিয়ে আমরা প্রসিডিওরটাকে আমরা শেষ করতে পারি, এন্ড অফ প্রসিডিওর, আর পিআরওসি দিয়ে আমরা প্রসিডিওরটাকে স্টার্ট করতে পারি, স্টার্ট অফ দ্য প্রসিডিওর, স্টার্ট অফ দ্য প্রসিডিওর। ওকে, তো এই হচ্ছে প্রসিডিওরের আসল গল্প। এবার যদি আমি কল করতে চাই, প্রসিডিওরটাকে যদি আমি কল করতে চাই, তখন আমাকে কল দিয়ে অ্যাডিশনকে ডাকতে হবে। তখন কিন্তু আমরা বেসিক্যালি কল ইনস্ট্রাকশন ব্যবহার করব। কল ইনস্ট্রাকশন ব্যবহার করে আমরা অ্যাডিশন প্রসিডিওরকে আমরা তখন কল করব, কল অ্যাডিশন। যতবার কল করতে হবে কল অ্যাডিশন করে করে আমরা এটাকে কল করতে পারবো। ওকে, এবার এই প্রসিডিওরটা ডিফাইন হয়ে যাবার পর আমার এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে প্রসিডিওরটা নেয়ার প্রসিডিওর হবে না ফার প্রসিডিওর হবে, সেটা আমরা কি করে বুঝবো। ঠিক আছে, এবার আমরা একটু নেয়ার আর ফারের একটু কনসেপ্টটা দেখে নিই। নেয়ার প্রসিডিওর বলতে কি বোঝায় আর ফার প্রসিডিওর বলতে কি বোঝায়, কখন আমরা নেয়ার ডিফাইন করব, কখন আমরা ফার ডিফাইন করব। এবার একটু দেখো, ওকে, আমার এখানে একটা ফাইল আছে,
সেই ফাইলটার মধ্যে একটা মেন প্রোগ্রাম আছে আর অ্যাসোসিয়েটেড একটা ফাংশন আছে, বাট প্রসিডিওর আছে, আমরা ফাংশন বলবো না, এখানে প্রসিডিওর বলবো। এটা আমার একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এবার আমি যখন প্রসিডিওরটাকে যখন ডিফাইন করেছি, তখন দেখো আমি প্রসিডিওরটার নাম দিয়েছি অ্যাড, যা খুশি দিতে পারি, পিআরওসি। আমি তারপরে দেখো তার টাইপটা স্পেসিফাই করেছি, দেখো নিয়ার, দিয়ে তার মধ্যে আমি বডি লিখেছি, অ্যাড প্রসিডিওরের বডি আছে, অ্যাডটাকে শেষ করেছি। এবার মেন প্রোগ্রাম থেকে আমি মেন প্রোগ্রামের মধ্যে আমার কিছু সেট অফ ইনস্ট্রাকশন আছে বা কোড আছে, তার মাঝখানে কোনো একটা জায়গায় আমি অ্যাড প্রসিডিওরটাকে আমি কল করেছি। তাহলে এখন এই নেয়ার ডিক্লারেশন করার কি সুবিধাটা হলো না, যখনই তুমি অ্যাড প্রসিডিওর নেয়ার করলে, তার মানে তুমি অ্যাসেম্বলারকে জানিয়ে দিলে যে তোমার মেন প্রোগ্রাম যে প্রসিডিওরটাকে কল করবে, সেই প্রসিডিওরটা তোমার মেন প্রোগ্রাম যে ফাইলে থাকবে সেম ফাইলের মধ্যে এটা বিলং করবে, মানে মেন প্রোগ্রামের কাছাকাছি তোমার প্রসিডিওরটা ডিফাইন করা থাকবে। তাহলে তাকে কিন্তু আর খুঁজতে হচ্ছে না, অ্যাসেম্বলারকে কিন্তু এই অ্যাড প্রসিডিওরকে কিন্তু আর বাইরে গিয়ে কোথাও খুঁজে আনতে হচ্ছে না যে এই অ্যাড প্রসিডিওরটা অন্য কোনো ফাইলের মধ্যে আছে কিনা, বা অন্য কোনো সোর্স ফাইলের মধ্যে আছে কিনা, বা অন্য কোনো এএসএম ফাইলের মধ্যে আছে কিনা। তার জন্য আমরা কি করেছি, আমরা অ্যাড প্রসিডিওরটাকে আমরা কি ডিক্লেয়ার করেছি, অ্যাজ এ নেয়ার প্রসিডিওর। আমি যে প্রোগ্রাম থেকে বা যে মেন প্রোগ্রাম থেকে আমি কল করছি অ্যাড ফাংশনকে বা অ্যাড প্রসিডিওরকে, আমার অ্যাড প্রসিডিওর সেম সোর্স কোডের মধ্যে ডিফাইন করা আছে বাই ইউজিং দ্য কিওয়ার্ড নেয়ার, যাতে অ্যাসেম্বলারকে বাইরে গিয়ে সার্চ করতে না হয় যে অ্যাড ফাংশনসটা বা অ্যাড প্রসিডিওরটা বাইরে কোথাও ডিফাইন করা আছে কিনা। তাকে আমরা বলছি নেয়ার প্রসিডিওর। বোঝা গেল? নেয়ার প্রসিডিওরের পারপাসটা বোঝা গেল? এবার ধরে নাও আমার একটা সোর্স কোডের ফাইল, আর এটা আমার একটা সিম্পল একটা প্রসিডিওরের ফাইল বা অন্য কোনো একটা ফাইল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা কোনো ফাইল, মানে দুটো ফাইল। আমি ধরলাম এটাকে a.asm, এটাকে ধরছি b.asm, দুটো আমার সেপারেট সোর্স কোডের ফাইল। এবার এখানে আমার মেন প্রোগ্রাম আছে, দিয়ে আমি এখানে কল করেছি কল অ্যাড, আর আমার এখানে অ্যাড প্রসিডিওরটা ডিফাইন করা আছে। তাহলে আমি এখানে লিখছি তোমার ফার, আমার এখানে বডি আছে প্রসিডিওরটা, আর লাস্টে গিয়ে অ্যাড এন্ড পি, ওকে, এন্ড পি, এন্ড অফ দ্য প্রসিডিওর। ধরুন হয়তো আরও কোনো প্রসিডিওর এখানে ডেফিনেশনস লেখা আছে। এবার যখনই অ্যাসেম্বলার এই ধরনের কোনো কোডকে যখন সে এক্সিকিউট করতে যাবে, তখন দেখো সে মেন প্রোগ্রাম থেকে যখনই দেখলো যে মেন প্রোগ্রামের মধ্যে কল করা হয়েছে অ্যাডকে, তখন তো সে তো তখন তো সার্চ করবে যে অ্যাডটা কোথায় আছে, অ্যাডটা কোথায় আছে। তখন সে সার্চ করতে গিয়ে দেখছে যে এই যে অ্যাড যে প্রসিডিওরটাকে কল করেছে মেন প্রোগ্রাম, সেই অ্যাডটা আমার ডিফাইন করা হচ্ছে একটা সেপারেট একটা কোনো প্রোগ্রাম মডিউলে, বা সেপারেট কোনো একটা সোর্স কোডে, বা সেপারেট একটা সেগমেন্টে। কারণ আমার যা কিছু কাজ হচ্ছে এই কোডগুলোকে আমরা সব কোথায় লিখছি, আমার 8086 মেমোরির আমরা সব তো কোড সেগমেন্টের মধ্যে লিখছি, তাহলে কোড সেগমেন্টের একটা পোর্শনে মেন প্রোগ্রাম আছে, আর কোড সেগমেন্টের একটা পোর্শনে আমার প্রসিডিওরটাকে ডিফাইন করা আছে। আমি এখানে ফার করেছি কেন? ফার করেছি একটাই কারণ, যেটা হচ্ছে যে আমার সেম ব্লকের মধ্যে আমার মেন প্রোগ্রাম আর প্রসিডিওরটা নেই।
আমার প্রসিডিওরটা আছে মেন প্রোগ্রামের থেকে একটু বাইরে, তাহলে এখন যখনই অ্যাসেম্বলার কল অ্যাড করবে তখন কিন্তু এখান থেকে ওকে জাম্প করতে হবে সেই পার্টিকুলার মডিউলে বা সেই পার্টিকুলার ব্লক অফ কোডে যেখানে আমার অ্যাড ফাংশনস অ্যাড প্রসিডিওরটা ডিফাইন করা আছে। তারপর এটাকে এক্সিকিউট করলো, যখনই এন্ড পি পেলো, এন্ড পি পাওয়ার পর আবার এখান থেকে কন্ট্রোলটাকে ব্যাক করে আবার কল অ্যাডের পরে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে আবার ও এক্সিকিউশন কন্টিনিউ করছে। এর মাঝখানে অনেক স্টেপ আছে, সেটা আমরা প্রসিডিওর ম্যাক্রো বলে একটা কনসেপ্ট আমরা থার্ড ইয়ারে পড়েছিলাম, এই থার্ড সেমিস্টারে পড়েছিলাম, খুব ডিটেলসে পড়েছিলাম প্রসিডিওর আর ম্যাক্রো সিএসওর মধ্যে, ঠিক আছে? তো সেখানে ইন্টার সেগমেন্ট কল, ইন্ট্রা সেগমেন্ট কল, সেই কনসেপ্টগুলো কিন্তু আমরা আরও দেখিয়েছি। এর ভিতরে কিন্তু আরও ইনার কনসেপ্ট আছে। তো যাই হোক, তো আমরা যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে পিআরওসি ডিরেক্টিভ দিয়ে কী করা হয়, আর যেটা বোঝার চেষ্টা করলাম এন্ড পি দিয়ে কী করা হয়, আর নেয়ার কল বলতে কী বোঝায়, আর ফার কল বলতে কী বোঝায়। তাহলে নেয়ার কল বলতে বোঝায় যখন প্রসিডিওরটা আমার সেম প্রোগ্রাম ব্লকের মধ্যে প্রেজেন্ট থাকবে তখন তাকে নেয়ার কল বলা হয়। আর যখন আমার প্রসিডিওরটা ডিফারেন্ট ব্লকের মধ্যে রিসাইড থাকবে বা স্টোর থাকবে তখন তাকে বলা হয় ফার কল, ঠিক আছে? তো এই হচ্ছে পিআরওসি আর হচ্ছে এন্ড পি এর গল্প। বোঝা গেল সবার পিআরওসি আর এন্ড পি এর কনসেপ্ট, পিআরওসি আর এন্ড পি এর কনসেপ্ট? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা এরপরে নেক্সট প্রসিডিউরের কনসেপ্ট, নেক্সট অ্যাসেম্বলার ডিরেক্টিভের কনসেপ্টে আসবো। তো সিমিলারলি প্রসিডিউরের ক্ষেত্রে যেমন হয় আমাদের আর দুটো ডিরেক্টিভ আছে অনেকটা সিমিলার এর সাথে, একটা নাম হচ্ছে ম্যাক্রো, আর একটা হচ্ছে এন্ড এম। এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে এন্ড অফ দ্য ম্যাক্রো। ওকে, যেমন করে আমরা প্রসিডিওরকে স্টার্ট করতে আমরা ইউজ করেছিলাম পিআরওসি ডিরেক্টিভ, সেরকমভাবে কোনো ম্যাক্রোকে স্টার্ট করতে আমরা ব্যবহার করি ম্যাক্রো ডিরেক্টিভ। আর এন্ড পি দিয়ে যেমন করে কোনো প্রসিডিওরকে শেষ করা হচ্ছিল, আর এন্ড এম দিয়ে আমরা কোনো ম্যাক্রোকে শেষ করতে পারি। কিন্তু প্রসিডিওর আর ম্যাক্রো কনসেপ্টটা আমরা কিছুটা এক বললেও আমরা কিন্তু পুরোটা তাকে আমরা এক বলতে পারবো না, কারণ প্রসিডিওর ম্যাক্রোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যেমন করে আমরা সিতে ফাংশন আর ম্যাক্রোর মধ্যে ডিফারেন্সিয়েট করেছিলাম, তো সেই ডিফারেন্সটা কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে প্রসিডিওর আর ম্যাক্রোর মধ্যে চলে এসছে সেই ডিফারেন্সটা। কারণ প্রসিডিওর কল হয়, ম্যাক্রো কল হয়, কিন্তু ম্যাক্রো কলের সময় কন্ট্রোল কিন্তু ট্রান্সফার হয় না। ম্যাক্রোর যে কোডটা থাকে সেই কোডটা তুমি যেখানে কল করেছো ম্যাক্রোটাকে, সেই কলের জায়গাতে তোমার কোডটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যায়। আমি এক্সাম্পল দেখাবো, একটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট ম্যাক্রো। সো আমরা ম্যাক্রোকে ডিফাইন করতে ম্যাক্রো ডিরেক্টিভ ব্যবহার করি, আর ম্যাক্রোকে শেষ করতে আমরা এন্ড এম ডিরেক্টিভ ব্যবহার করি। তো এটা ম্যাক্রোকে কীভাবে ডিফাইন করা হয় সেটা একটু আমরা দেখি। একটা ম্যাক্রোকে আমরা ডিফাইন করছি। ফার্স্ট একটা ম্যাক্রোর নাম নিলাম কমপ্লিমেন্ট ম্যাক্রো। কমপ্লিমেন্ট হচ্ছে ম্যাক্রোটার নাম, আর ম্যাক্রোটা হচ্ছে একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ যার হেল্প নিয়ে আমরা কমপ্লিমেন্ট ম্যাক্রোটাকে ডিফাইন করতে যাচ্ছি। ওকে, আমার এখানে কিছু ম্যাক্রো ইনস্ট্রাকশন থাকবে, এখানে আমার কিছু ম্যাক্রো ইনস্ট্রাকশন থাকবে।
আমরা ম্যাক্রো থ্রু দিয়েও আমরা কোনো একটা পার্টিকুলার টাস্ককে কমপ্লিট করতে পারি। আমি অ্যাডিশনের জন্য একটা ম্যাক্রো লিখতে পারি, আমি সাবস্ট্রাকশনের জন্য একটা ম্যাক্রো লিখতে পারি, আমি কিছু ডেটা ট্রান্সফারের জন্য ম্যাক্রো লিখতে পারি। যে পারপাসে আমরা ফাংশনকে ব্যবহার করি বা প্রসিডিওরকে ব্যবহার করি, সেম পারপাসে আমরা কিন্তু ম্যাক্রোটাকেও ব্যবহার করতে পারি। ওকে, আমার এখানে কিছু ম্যাক্রো ইনস্ট্রাকশন থাকছে। আর লাস্টে গিয়ে আমরা ম্যাক্রোটাকে শেষ করছি। ম্যাক্রো শেষ করতে এন্ডেম, এন্ডেম মানে হচ্ছে এন্ড অফ আ ম্যাক্রো। এটা ম্যাক্রোকে শেষ করা হয় এন্ডেম দিয়ে। অনেক সময় আবার MENDও লেখা হয়, সেটাও কিন্তু ঠিক, এটা কিন্তু ভুল নয়। ওকে, এটা মানে বোঝায় ম্যাক্রো এন্ড, এটাও কিন্তু ঠিক, ম্যাক্রো এন্ড। যাই হোক, তো আমরা যেটা এই দেখছি সেটা আমরা দেখব এন্ডেম। এবার আমার একটা ম্যাক্রো ধরনা ডিফাইন করা আছে কমপ্লিমেন্ট, তার মধ্যে আমার 5 লাইনের কোড আছে। এবার তোমার একটা মেন প্রোগ্রাম আছে, তুমি একটা মেন প্রোগ্রামকে লিখেছো, এটা তোমার একটা মেন প্রোগ্রাম। আগে তোমার ম্যাক্রোটা ডিফাইন করা আছে, এটা তোমার পুরোটা ফাইল একটা a.asm। তুমি ফার্স্টে ম্যাক্রোটাকে ডিফাইন করেছো, এবার তুমি মেন প্রোগ্রামটাকে ডিফাইন করছো। মেন প্রোগ্রামে তোমার কিছু সোর্স কোড আছে, সোর্স কোডের মধ্যে তুমি এবার এই কমপ্লিমেন্ট ম্যাক্রোটাকে কল করছো। তাহলে কমপ্লিমেন্ট ম্যাক্রোটাকে কল করতে গেলে নাম ধরে কল করব, কমপ্লিমেন্ট। ওকে, একবার কল করলাম, দুবার কল করলাম। কল কমপ্লিমেন্ট হবে না? আমরা দুবার কল করছি। আমি প্রসিডিওরকে কল করার সময় আমি কল ইনস্ট্রাকশন ব্যবহার করেছি, আমি এখানে ম্যাক্রোকে কল করার সময় আমি জাস্ট তার নাম ধরে কল করছি, ম্যাক্রোর কনসেপ্টটাকে দেখানোর জন্য কীভাবে কল করতে হয় আর প্রসিডিওরের সাথে ম্যাক্রো কি ডিফারেন্স সেটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তারপর আমরা এক্স্যাক্ট যখন প্রসিডিওর ম্যাক্রো পড়বো তখন ম্যাক্রোকে কল করতে আমরা কল ইনস্ট্রাকশন ব্যবহার করবো না কি ইনস্ট্রাকশন ব্যবহার করবো সেটা আমরা দেখবো। তাহলে কমপ্লিমেন্ট ম্যাক্রোটাকে আমি দুবার এখানে কল করেছি, দিয়ে আমার আবার রেস্ট অফ দ্য কোড আছে মেন প্রোগ্রামে। তো এই হচ্ছে আমার a.asm ফাইলটা, এটা হচ্ছে আমার a.asm ফাইলটা। ঠিক আছে, এবার আমরা সবাই এই টার্মটা সবাই জানি যে এই প্রোগ্রামটা ফার্স্টে এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা প্রথমে কার কাছে যাবে? স্যার মেনে অ্যাসেম্বলারের কাছে যাবে। কার কাছে? অ্যাসেম্বলারের কাছে। অ্যাসেম্বলারের কাছে। কি অ্যাসেম্বলারের কাছে যাবে? কারণ তোমার প্রোগ্রামে কিন্তু ম্যাক্রো কল আছে, তোমার প্রোগ্রামে ম্যাক্রো কল আছে। তাহলে আমার এই প্রোগ্রামটা অ্যাসেম্বলারের কাছে যাওয়ার আগে এই প্রোগ্রামটা ফার্স্টে যদি কোনো ম্যাক্রো থাকে আমার প্রোগ্রামে, সেই ম্যাক্রোটা ফার্স্টে প্রসেসিং হবে, প্রি প্রসেসিং হবে ম্যাক্রোর কাজটা। যেমন করে আমরা সিতে আমার কোনো সোর্স কোড কম্পাইলারের কাছে যাওয়ার আগে ফার্স্টে সেই সোর্স কোডটাকে নেয় প্রি প্রসেসর, তারপর যত ম্যাক্রো থাকে হ্যাজ ইনক্লুড stdio.h সেটাও একটা ম্যাক্রো, ওয়ান টাইপ অফ হ্যাজ ডিফাইন m5 সেটাও একটা ম্যাক্রো। তাহলে আমার ওই হ্যাজ ইনক্লুড stdio.h, আমি ধরলাম stdio.h এর আমার 1000 লাইনের একটা কোড আছে, তো আমার এই 5 লাইনের অ্যাডিশনের প্রোগ্রামের সাথে কিন্তু এই 1000 লাইনের কোডটা কিন্তু অ্যাটাচ হয়, সাবস্টিটিউট হয়। তাহলে আমার এখন 1005 লাইনের কোডটা হয়ে গেল। তারপর সেই 1005 লাইনের কোডটা আমার যায় কম্পাইলারের কাছে। তো সেরকম আমার এখানে ম্যাক্রো অ্যাসেম্বলার আছে, যে অ্যাসেম্বলারের ম্যাক্রোটাকে প্রসেস করার ফেসিলিটি যে অ্যাসেম্বলারে আছে তার নাম হচ্ছে ম্যাক্রো অ্যাসেম্বলার। তাহলে এখন এই ম্যাক্রোটাকে আমাকে প্রসেস করতে হবে, তো আমাকে তো এই ম্যাক্রো, আমি দুবার কল করেছি ম্যাক্রোটাকে কমপ্লিমেন্ট, তার জায়গায় তো আমাকে ওটাকে তো কি কিছুটা কাজ করতে হবে, তো এগেনস্টে কিছুটা অ্যাকশন পারফর্ম করতে হবে। তো তখন কি করা হয়, তখন আমার মেন প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। মেন প্রোগ্রামে ধরুন আমার আগে হয়তো তোমার কিছু কোড আছে যেটা আমার এখানে ছিল,
এবার দেখো কমপ্লিমেন্ট ম্যাক্রোটাকে দুবার কল করেছে, তাহলে আর কিন্তু কন্ট্রোল কিন্তু এখানে ট্রান্সফার হবে না। এটা কিন্তু প্রসিডিওরের ক্ষেত্রে হয়, ফাংশনের ক্ষেত্রে হয় সিতে, কিন্তু ম্যাক্রো ক্ষেত্রে কি হবে না, আমার এই ম্যাক্রোর কমপ্লিমেন্ট ম্যাক্রোর মধ্যে কত লাইনের কোড আছে, 5 লাইনের কোড আছে। এই 5 লাইনের কোডটা কিন্তু এই কমপ্লিমেন্ট যেখানে তুমি কমপ্লিমেন্ট ম্যাক্রোকে কল করেছো তার জায়গায় কিন্তু এই 5 লাইনের কোডটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যাবে। তাহলে আমার এখানে কমপ্লিমেন্ট ম্যাক্রোটাকে তুমি কল করেছো, আমার এই 5 লাইনের কোডটা কিন্তু এখানে সাবস্টিটিউট হলো ফার্স্ট টাইম কল করার সময়। তারপরে আবার দেখো তুমি আবার কল করেছো কমপ্লিমেন্ট ম্যাক্রো, তার মানে তোমার কিন্তু আবার এই 5 লাইনের কোডটা তোমার কিন্তু আবার এখানে সাবস্টিটিউট হলো। তারপরে হয়তো আমার রেস্ট অফ দ্য কোড আছে, থাকলো রেস্ট অফ দ্য কোড। তাহলে আমার আগের ম্যাক্রোটা, এটা যদি আমি সোর্স কোড বলি, তাহলে এই কোডটা হচ্ছে আমার এক্সপ্যান্ডেড সোর্স কোড, এটা হচ্ছে আমার এক্সপ্যান্ডেড সোর্স কোড। তাহলে ম্যাক্রো প্রসেসিং হওয়ার সময় আমার সোর্স কোডটার সাইজটা কিন্তু এক্সপ্যান্ড করে যায়। আগে কোডটার সাইজ যত থাকতো যা ছিল তার থেকে কিন্তু সোর্স কোডের সাইজটা কিন্তু আমার এখন বেশি। তাহলে এখানে দুবার নয় কল করেছি, আমি যদি 10 বার কল করতাম আমার এই ম্যাক্রোটাকে, তাহলে 10 বার কল করলে কিন্তু এই 10 বার এই 5 লাইনের কোড কিন্তু 10 টাইমস আমার কিন্তু সাবস্টিটিউট হতো, অর্থাৎ আমার 50 লাইনের কোড কিন্তু বেড়ে যেত আমার সোর্স কোডে। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যাক্রো। মেমোরি স্পেসটা অনেকটা বেশি ওয়েস্টেজ হচ্ছে, কিন্তু অনেক সুবিধা আছে যে তাহলে এখানে সিপিউর কন্ট্রোলটাকে শিফট করতে হচ্ছে না যে ম্যাক্রোটা কোথায় ডিফাইন করা আছে তার কাছে। কারণ একটা ফাংশন যখন কল হয় বা একটা প্রসিডিওর যখন কল হয় তখন কোথায় জাম্প করে কন্ট্রোলটা, সেটার জন্য কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়। সেখানে প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে, স্ট্যাকের কন্টেন্ট, ডিফারেন্ট রেজিস্টারের কন্টেন্ট কিন্তু মেনটেন করতে হয়। তাহলে সেই ধরনের বার্ডেন বা কমপ্লেক্সিটিগুলো কিন্তু এখন ম্যাক্রো ক্ষেত্রে নেই, কিন্তু আমার স্পেস ইউজেসটা অনেকটা বেশি। তাহলে কোনো ক্ষেত্রে আমাদের ম্যাক্রোটা বেটার, আবার কিছু ক্ষেত্রে আমাদের প্রসিডিওরটা বেটার। কিন্তু ফাংশন কলিংয়ের যে হেডেক সেটা কিন্তু ম্যাক্রোতে নেই, আর কলিংয়ের যে হেডেকটা সেটা কিন্তু আমার প্রসিডিওরের ক্ষেত্রে আছে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ম্যাক্রো অ্যান্ড প্রসিডিওর। ওকে, বোঝা গেল ম্যাক্রোর এন্ডেম ডিরেক্টিভ আর ম্যাক্রো ডিরেক্টিভের কাজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমরা আরেকটা ডিরেক্টিভ পড়ব। ওকে, এন্ডেসটাকে আমরা বলতে পারি এন্ড অফ সেগমেন্ট। ঠিক আছে, এন্ড অফ সেগমেন্ট কি হয় আমরা দেখব। ধরে নাও আমি একটা সেগমেন্টকে আমি ক্রিয়েট করব। একটা সেগমেন্টকে ক্রিয়েট করতে গেলে বেসিক্যালি আমরা একটা সেগমেন্টের নাম দিলাম হয়তো যে কোড সেগমেন্ট আমার মতো করে নাম দিচ্ছি। আর সেগমেন্টটাকে ডিফাইন করতে গেলে আমরা যে ডিরেক্টিভটা ইউজ করি কোনো সেগমেন্টকে ডিফাইন করার জন্য তার নাম হচ্ছে সেগমেন্ট ডিরেক্টিভ। এই ডিরেক্টিভের এটাও কিন্তু নামটা মনে রাখবে, আমরা কিন্তু এন্ডেস পড়ছি মানে তার সঙ্গে কিন্তু সেগমেন্ট ডিরেক্টিভটা পড়ছি। তাহলে কোড সেগমেন্ট, এটা আমার সেগমেন্টের নাম। আর সেগমেন্টটাকে ডিফাইন করতে আমরা সেগমেন্ট ডিরেক্টিভটাকে স্পেসিফাই করেছি। এবার আমার এখানে কোড সেগমেন্টের কিছু কোড আছে, আমরা এবার কোড সেগমেন্টটাকে শেষ করব। তো সেগমেন্টটার নাম হচ্ছে কোড সেগমেন্ট, আর তাকে আমরা শেষ করছি
এন্ড এস দিয়ে। এন্ড এস মানে হচ্ছে এন্ড অফ দ্য সেগমেন্ট। তাহলে আমি এখন কোড সেগমেন্টটাকে শেষ করলাম এন্ড এস দিয়ে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সেগমেন্ট দিয়ে আমরা কোনো সেগমেন্টকে ক্রিয়েট করতে পারি, আর এন্ড এস দিয়ে আমরা সেই সেগমেন্টটাকে আমরা এন্ড করতে পারি। তো এরকমভাবে আমরা কোড সেগমেন্ট যেমন তৈরি করতে পারি, আমরা চাইলে ডেটা সেগমেন্ট তৈরি করতে পারি, স্ট্যাক সেগমেন্ট তৈরি করতে পারি। সবসময় কিন্তু আমাকে এই সেগমেন্ট অ্যাসেম্বলার ডিরেক্টিভটা ইউজ করে আমাকে সেগমেন্টকে তৈরি করতে হবে, আর শেষ করতে গেলে আমাকে এন্ড এস দিয়ে আমাকে সেই সেগমেন্টটাকে শেষ করতে হবে। ঠিক আছে, আর ডিটেলসে আমি এটাকে ঢুকছি না। আর অবশ্যই সেই প্রসিডিওরের মতন যে সেগমেন্টটাকে শেষ করব তার নামটাকে আমাকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি করে সেগমেন্টকে আমরা স্টার্ট করছি, কিভাবে সেগমেন্টটাকে শেষ করছি, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ওকে, যেমন এটা করলে স্যার মানে মানে এটা কোনো সেগমেন্ট হবে মানে ক্রিয়েট হচ্ছে তো। ডিফাইন করছি আচ্ছা আচ্ছা। ডিফাইন করছি এটা সেগমেন্টকে। হুম। অ্যাসেম্বলারকে জানাচ্ছি যে আমার কোড সেগমেন্ট বলে একটা সেগমেন্ট আছে, যার এটা কোড, আর আমার কোড সেগমেন্টটা এখানে শেষ হচ্ছে। আমি অ্যাসেম্বলারকে জানাচ্ছি। ঠিক আছে, এবার আরেকটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ যার নাম হচ্ছে ইভেন্ট ডিরেক্টিভ। ওকে, ইভেন্ট ডিরেক্টিভ এটা কিন্তু পরীক্ষা আসে। এটার অ্যাকচুয়ালি অর্থটা হচ্ছে অ্যালাইন অন ইভেন্ট মেমোরি অ্যাড্রেস। অ্যালাইন অন ইভেন্ট মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে, কি বুঝতে পারলে এটা দেখে? অ্যালাইন অন ইভেন্ট মেমোরি অ্যাড্রেস পাশেটা লিখলাম, যা দেখে কি বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে এটা দেখে? বলো, কিছুই বোঝা যাচ্ছে না? যে এই কথাটার মানেটা কি, অ্যালাইন অন ইভেন্ট মেমোরি অ্যাড্রেসেস, এই কথাটা কি মানে? স্যার ইভেন্ট মেমোরি অ্যাড্রেস যেগুলো আছে সেগুলোর উপর বেস করেই কাজ করবেন। বেশ, দেখা যাক দেখা যাক। তো ইভেন্ট অ্যাসেম্বলার ডিরেক্টিভ, এই ডিরেক্টিভটা অ্যাসেম্বলারকে ইনফর্ম করে যে দেখো আমরা যখনই কোনো প্রোগ্রামকে এক্সিকিউশন করাই তখন আমার লোকেশন কাউন্টার অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার যাকে আমরা বলি, প্রোগ্রাম কাউন্টার সবসময় সিপিইউ নেক্সট যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চাইছে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে। সেটা আমরা সবাই জানি, তাই না? আমার লোকেশন কাউন্টার বা প্রোগ্রাম কাউন্টার সিপিইউ নেক্সট ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চাইছে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে। দ্যাট ইজ দ্য লোকেশন কাউন্টার অর প্রোগ্রাম কাউন্টার। এবার এই লোকেশন কাউন্টারের কন্টেন্টটা আমি ধরলাম প্রথমে লোকেশন কাউন্টারের কন্টেন্টটা হয়তো 2000-এ আছে। এবার 2000-এ আছে, এখন হয়তো সিপিইউ কোনো একটা ইনস্ট্রাকশনকে, একটা কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করছে। আমি এখানে হয়তো ইভেন্টটা স্পেসিফাই করে দিয়েছি। আমি একটা সিকোয়েন্স দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল সিকোয়েন্স নয়। আমি একটা ইভেন্ট স্পেসিফাই করেছি অ্যাসেম্বলার ডিরেক্টিভ। তাহলে আমার এই প্রথম ইনস্ট্রাকশনটা ধরে নিলাম, তখন এলসির ভ্যালুটা হচ্ছে 2000। তাহলে এই যে পরের যে ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেসটা, অর্থাৎ আমার প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন করার সময় আমার এলসির ভ্যালু ছিল 2000। এখন কিন্তু এলসি যেহেতু এখানে ইভেন্ট করা আছে, এলসি কিন্তু নেক্সট যে অ্যাড্রেসটাকে লোকেট করবে সেই অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই হবে একটা ইভেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তারপরে নিশ্চয়ই অ্যাড্রেসটা আমার হতে পারে 2002 নেক্সট ইভেন্ট অ্যাড্রেস।
বা সেটা 2004 হতে পারে, বা সেটা 2006 হতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমার লোকেশন কাউন্টারের আগে আমরা জানতাম যে লোকেশন কাউন্টারের কন্টেন্টটা এক এক করে বাড়ে। যদি এখন 2000 হয় তাহলে পরের বারে এলসিটা পিসি বা এলসি ইকুয়ালস টু পিসি প্লাস 1 অর্থাৎ 2001, তারপরেরটা 2002, এক এক করে বাড়তো। কিন্তু এখন আমার ইভেন্ট অ্যাসেম্বলার ডিরেক্টিভের কারণে আমার লোকেশন কাউন্টারটা নেক্সট মেমোরি অ্যাড্রেসে যাবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই একটা ইভেন্ট অ্যাড্রেস হবে। ওকে, বোঝা গেল সবার? তাহলে এখানে লোকেশন কাউন্টারটা সিম্পলি ইনক্রিমেন্টেড টু ইভেন্ট মেমোরি অ্যাড্রেস। লোকেশন কাউন্টার সিম্পলি ইনক্রিমেন্টেড টু ইভেন্ট মেমোরি অ্যাড্রেসেস। তার জন্য আমরা যে ডিরেক্টিভটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে ইভেন্ট ডিরেক্টিভ। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ইভেন্টটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, ইভেন্টটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা কতগুলো ডিরেক্টিভ পড়লাম? স্যার এই হ্যাঁ, 18, আজকে 18। আজকে মিলিয়ে না আজকে শুধু? হ্যাঁ, আজকে শুধু। স্যার 8টা। 8টা? হ্যাঁ। 8টা ওই ওগুলোকে ধরেছো, ওই যে পিআরওসি, তারপরে এন্ড পি, ওগুলো তো, কিন্তু ওটা কিন্তু একটা ধরলে হবে না, দুটো ধরতে হবে তো, ও আচ্ছা আচ্ছা, তাহলে তাই না? হ্যাঁ, বেশ, যেটাই যটাই হোক আমাদের সবগুলোকে কভার করতে হবে, সেটাই হচ্ছে টার্গেট। স্যার একটু আগে দেখতে দেখাবেন? আর একটা ছোট্ট ডিরেক্টিভের কথা এখানে আমরা বলি, সেটা হচ্ছে এন্ড ডিরেক্টিভ। এন্ড ডিরেক্টিভটা আমরা সময় ব্যবহার করব আমাদের কোনো প্রোগ্রামকে এন্ড করার জন্য, এন্ড অফ আ প্রোগ্রাম। কোনো প্রোগ্রামকে শেষ করতে। এটা কি হল্ট স্যার? এটা না, এটা হল্ট নয়, এটা কিন্তু অ্যাসেম্বলার ডিরেক্টিভ পড়ছি। হল্ট কিন্তু ইনস্ট্রাকশন, আর এটা কিন্তু অ্যাসেম্বলার ডিরেক্টিভ, ওকে স্যার। তাই না? দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। ওটা ইনস্ট্রাকশন, এটা হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ। এটা দিয়ে আমরা কোনো প্রোগ্রামকে আমরা এন্ড করতে পারি। এই ডিরেক্টিভটা অ্যাসেম্বলারকে ইনফর্ম করে যে আমি যে প্রোগ্রাম মডিউলটা লিখছিলাম সেই প্রোগ্রাম মডিউলটা আমার শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে আমার প্রোগ্রাম মডিউলের ধরুন যদি যেটা আমার লাস্ট ইনস্ট্রাকশন, তাই না, আমার প্রোগ্রাম মডিউলের যেটা লাস্ট ইনস্ট্রাকশন বা লাস্ট স্টেটমেন্ট, তারপরেই নিশ্চয়ই আমরা এন্ড ডিরেক্টিভটাকে লিখে রাখবো। ঠিক আছে, তাহলে আমার অ্যাসেম্বলার বুঝবে যেখানে আমার প্রোগ্রাম মডিউলটা এন্ড হয়েছে। তাহলে এন্ডের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, জাস্ট এন্ড। আমরা এখানে কোনো লেভেল স্পেসিফাই করতে পারি, আমি লেভেলের কনসেপ্টটা দেখাচ্ছি না, জাস্ট এন্ড দিয়ে আমরা কোনো প্রোগ্রাম মডিউলকে আমরা এন্ড করতে পারি, যেটা দেখে অ্যাসেম্বলার বুঝতে পারবে যে আমার এই প্রোগ্রাম মডিউলটা এখানে শেষ হয়েছে। দ্যাট ইজ আ এন্ড ডিরেক্টিভ। ওকে, ছোট্ট একটা কনসেপ্ট ছিল, এটা আমরা পড়লাম। ম্যাক্রো দেখেছি, MEND দেখেছি আমরা। আবার এরকমও কিছু ডিরেক্টিভ আছে অ্যাসেম্বলার ডিরেক্টিভের মধ্যে, যেমন পাবলিক ডিরেক্টিভ। পাবলিক, তো পাবলিকের কনসেপ্ট আমরা সবাই জানি, যে আমরা সবাই জানি যে একটা লার্জ প্রোগ্রামকে আমরা ইউজুয়ালি আমরা ডিফারেন্ট প্রোগ্রাম মডিউলে কনসিস্ট করতে পারি। আমার এই লার্জ প্রোগ্রামটা ডিফারেন্ট প্রোগ্রাম মডিউলে কনসিস্ট হতেই পারে। আমার এই লার্জ প্রোগ্রামটা
চারটে মডিউলে কনসিস্ট হচ্ছে। এটা আমার প্রোগ্রাম 1, এটা হচ্ছে আমার প্রোগ্রাম মডিউল 1.1, এটা আমার প্রোগ্রাম মডিউল 1.2, এটা আমার প্রোগ্রাম মডিউল 1.3, এটা আমার প্রোগ্রাম মডিউল 1.4। এবার এই চারটে প্রোগ্রাম মডিউল আমার ধরে নাও কিছু ভেরিয়েবল থাকবে, কিছু কনস্ট্যান্ট থাকবে, কিছু প্রসিডিওর থাকবে, যেগুলোকে আমরা প্রোগ্রাম মডিউলের মধ্যে আমরা ডিফাইন করব বা ডিক্লেয়ার করব। আবার আমি এবার যদি P1 প্রোগ্রাম মডিউলে বা এই মডিউলে যদি কোনো একটা ভেরিয়েবলকে আমরা পাবলিক করে রাখি, ধরুন আমি এরকমভাবে ডিক্লেয়ার করলাম পাবলিক, আমি হয়তো লিখলাম ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, এরকম আমার n নাম্বার অফ ভেরিয়েবল থাকতে পারে। আমি এই ভেরিয়েবলগুলোকে সব পাবলিক করে দিলাম আমার মেন প্রোগ্রাম মডিউলে। তাহলে জেনারেলি আমি প্রোগ্রাম মডিউল 1.1 থেকে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো, ইয়েস অন, তাই না? পারবো। আমি প্রোগ্রাম মডিউল 1.2 থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবো, আমি প্রোগ্রাম মডিউল 1.3 থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। সিমিলারলি আমরা প্রোগ্রাম মডিউল 1.4 থেকে তাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। দ্যাট ইজ আ ফাংশন অফ পাবলিক। আমরা পাবলিক ডিক্লেয়ার করছি যাতে সবাই আমার ওই ভেরিয়েবলগুলোকে যাতে তারা ইউজ করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এবার এই কাজটাকে আমরা আরেকটা ভাবে অ্যাচিভ করতে পারি। যেমন ধরে নাও আমি এখানে পাবলিক দিয়ে ডিক্লেয়ার না করে, আমরা দেখো আগে পড়ে এসেছি সেই এক্সটার্নের কনসেপ্ট, মনে করে দেখো, তাই না? সেই অটো এক্সটার্ন সিতে পড়েছি। আমি ধরুন এখানে এক্সটার্ন বলে একটা এক্সটার্ন কিওয়ার্ড দিয়ে আমরা কোনো ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম। এখানে কিন্তু এক্সটার্ন আছে, এখানে কিন্তু এক্সটার্ন দিয়ে আমরা এক্সটার্ন ডিরেক্টিভ আছে যার থ্রুতে আমরা কোনো এক্সটার্নাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। তো এক্সটার্ন দিয়ে ডিক্লেয়ার করেও আমি ডিফারেন্ট সাব মডিউলের মধ্যেও আমরা সেই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি। পাবলিক দিয়েও করতে পারি, আবার এক্সটার্ন দিয়েও আমরা করতে পারি। তাহলে পাবলিকের সিনট্যাক্সটা হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে পাবলিকের সিনট্যাক্স। পাবলিক ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2 আপ টু কমা দিয়ে ভেরিয়েবল n। ওকে, বোঝা গেল পাবলিকের কনসেপ্ট? বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকটা ডিরেক্টিভ ওআরজি, এটা আমরা বলেছিলাম আগে, এটা আমরা বলেছিলাম, বলিনি? একটু লিখি কাজটা, হ্যাঁ।
এটা আমি ওয়ার্চির একটা কি কাজ করে সেটা লিখেছি, আর তারপরে ওয়ার্চির একটা এক্সাম্পল দিয়েছি। তো এটা দেখে কি বুঝতে পারছো কি কাজ করে ওয়ার্চি? লোকেশন কাউন্টারটাকে 500H দিয়ে সেট করে দেবো, লোকেশন কাউন্টার 500H টাকে পয়েন্ট করবে। আচ্ছা, তাহলে লোকেশন কাউন্টারটাকে 500 দিয়ে সেট করে দেওয়া মানেই হচ্ছে তার মানে নেক্সট ইনস্ট্রাকশনটা ওই 500-তে আছে, তাই তো? লোকেশন কাউন্টার তো তার অ্যাড্রেসটাকেই হোল্ড করে যেটাকে সিপিইউ এর পরে Yes. এক্সিকিউট করতে যাচ্ছে। তাহলে এখন ওআরজি 500H মানে আমি লোকেশন কাউন্টারের ভ্যালুটাকে সেট করলাম 500, তাহলে তার মানে এখন সিপিইউ যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছিল বা যে লিস্ট অফ ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করছে, তো তাহলে যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে তার পরের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা আমার 500H এ আছে। তাহলে সিপিইউ যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে সেটাকে করে নেওয়ার পর সিপিইউ ডিরেক্টলি কিন্তু এলসিতে চলে আসবে, অর্থাৎ 500H এ চলে আসবে। এখানে 500H মানে কিন্তু আগে একটা 0500 আছে, 16 বিট অ্যাড্রেস, তাই না? 16 বিট অ্যাড্রেস, তাহলে 0500 তে আসবে। ওকে, তাহলে আমার এলসির ভ্যালুটা হচ্ছে 0500H। আমি ধরলাম সিপিইউ এই একটা প্রোগ্রামকে এক্সিকিউট করছে, ওকে, এর অ্যাড্রেসটা হচ্ছে 499, বা আমি এটাকে 500 দিয়ে স্টার্ট করতে পারি, স্টার্টিং অ্যাড্রেসটা দিয়েও স্টার্ট করতে পারি, 501। এখন এলসিটা কিন্তু এখন সেট হয়ে গেছে 0500 দিয়ে। তাহলে সিপিইউ এখন এলসির কন্টেন্ট 500 সেই ইনস্ট্রাকশন সেই অ্যাড্রেসে যে কন্টেন্টটা পাচ্ছে বা যে ইনস্ট্রাকশনটা পাচ্ছে তাকে এক্সিকিউশন থেকে শুরু করছে। ওকে, তো আমরা অনেক সময় প্রোগ্রাম করার সময় আমরা লোকেশন কাউন্টারটাকে আমরা সেট করতে পারি। তোমরা দেখবে তোমরা যখন অ্যাসেম্বলার দিয়ে যখন প্রোগ্রাম করো তখন তোমরা কিন্তু এ দিয়ে এরকম একটা কমেন্ট লেখো, তাই না? অ্যাসেম্বল 0100, তখন তোমার সেগমেন্ট অ্যাড্রেসটা চলে আসে এরকম 0734: তোমাকে এবার এখানে ইনস্ট্রাকশনগুলো লিখতে হয় পরপর। এটা আর কিছু নয়, এটা কিন্তু একটা প্রোগ্রাম কাউন্টারে আমার লোকেশন কাউন্টারের ভ্যালু, যেটা দিয়ে আমি ইনিশিয়েট করতে চাইছি আমার প্রোগ্রামটা 0100 অ্যাড্রেস থেকে স্টার্ট হোক এক্সিকিউশন। দ্যাট ইজ দ্য ফাংশন অফ ওআরজি ডিরেক্টিভ। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। অনেক আছে, আমরা অনেকটাই কভার করেছি, 90% কভার করেছি আমরা অ্যাসেম্বলার ডিরেক্টিভ। আমি আর দু একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভের কথা বলবো, যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আসে না বেসিক্যালি। যেমন এই একটা ডিরেক্টিভের কথা বলছি, স্ট্রাক্ট, এটা আসে না, কিন্তু তাও যেহেতু অ্যাসেম্বলার ডিরেক্টিভের লিস্টে আছে। স্ট্রাক্ট নিয়ে সময় সবাই পরিচিত, তাই না এটার সাথে? হ্যাঁ স্যার, স্ট্রাকচারের জন্য ক্রিয়েট করা হয় তো সিতে সিতে। স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য স্ট্রাক্ট কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, তাই না? তো সিতে আমরা স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে কোনো স্ট্রাকচার ভেরিয়েবল, কোনো স্ট্রাকচারকে আমরা ক্রিয়েট করতে পারি। ধরো স্ট্রাক্ট স্টুডেন্ট, কারণ সিএস স্ট্রাকচার না জানলে তো আমি এখানে তোমাকে তো আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দেখাতে পারবো না, বোঝাতে পারবো না। তো আমরা এখানে স্ট্রাকচার কী করে ডিফাইন করা হয়, কী করে ক্লোজ করা হয়,
সেটাকেই দেখাবো। তার জন্য স্টার্ট স্টুডেন্ট, আমার স্টুডেন্টটা হচ্ছে স্ট্রাকচারের নাম, আর স্টার্টটা হচ্ছে কিওয়ার্ড সিতে। এই কোডটা কিন্তু আমার সি এর কোড একটা। আর স্ট্রাকচার হচ্ছে একটা এমন ধরনের ভেরিয়েবল যার মধ্যে আমরা সব রকম টাইপের ভ্যালুকে স্টোর করে রাখতে পারি। আমার একটা ইন্টিজার ভ্যালু আছে বা ইন্টিজার টাইপের ডেটা আছে, আমার একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের ডেটা আছে, আমার একটা ক্যারেক্টার টাইপের ডেটা আছে। আমি যে কোনো টাইপের ডেটাকে আমরা স্ট্রাকচার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি, যেটা কিন্তু অ্যারের একটা বাউন্ডেশন বলতে পারো। অ্যারে সবসময় সিমিলার টাইপের নাম্বারকে স্টোর করে, কিন্তু স্ট্রাকচার হেটেরোজিনিয়াস টাইপের এলিমেন্টকে স্টোর করে। ওকে, দ্যাট ইজ আ স্ট্রাকচার। তো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। আর এই স্ট্রাকচারের কনসেপ্ট থেকেই কিন্তু আমরা জাভা বা সি প্লাস প্লাসে আমরা ক্লাসের কনসেপ্ট পড়েছি। অ্যাকচুয়ালি তারা কিন্তু ইভলভড হয়েছে স্ট্রাকচারের কনসেপ্ট থেকে। তো স্ট্রাকচার যেমন দেখতে হয়, আমার কিন্তু ক্লাস, সি প্লাস প্লাসে ক্লাস আর জাভার ক্লাস কিন্তু অনেকটা সিমিলার। স্ট্রাক স্টুডেন্ট, আমার সেই স্ট্রাকচারের মধ্যে একটা নেম আছে, তার সাইজটা 30, রোল নাম্বার আছে। আর ফ্লোটের মধ্যে পার্সেন্টেজ অফ মার্কস আছে। দেখো আমি তার মানে 3 রকম টাইপের ভ্যালুকে স্টোর করলাম, তাই না? 3 রকম টাইপকে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, নেম, রোল নাম্বার, পিওএম। যে আমি এখানে একটা সেমিক্লোন দিয়ে আমাকে শেষ করতে হয়। ঠিক আছে? তো এইভাবে কোনো স্ট্রাকচারকে আমরা ডিক্লেয়ার করতে পারি। এবার কি করে অ্যাক্সেস করা হবে, তার জন্য এই স্ট্রাকচারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। স্টার্ট স্টুডেন্ট এসটি ডট নেম, এসটি ডট রোল, এসটি ডট পিওএম, যেভাবে আমরা ক্লাসের মেম্বার দিয়ে অ্যাক্সেস করতাম ক্লাসের অবজেক্ট তৈরি করে। তো এখানে তো আমি আর অবজেক্ট বলতে পারবো না সিতে, আমি সেই স্ট্রাকচারের ভেরিয়েবল বলবো। তো যাই হোক, সেটা হোয়াট এভার। তো এখন মাইক্রো প্রসেসরে আমরা কোনো স্ট্রাকচারকে ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্টে একটা স্ট্রাকচারের নাম দিতে হবে, আর যে অ্যাসেম্বলার ডিরেক্টিভটা দিয়ে আমাকে স্ট্রাকচারটাকে তৈরি করতে হবে, দ্যাট ইজ আ স্ট্রাক্ট। ওকে, আর এখানে যেমন দেখো স্ট্রাক্ট ইউজ করেছি কিন্তু স্মলে, আমার কিন্তু এখানে হচ্ছে সেটা ক্যাপসে স্ট্রাক্ট। এটা হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ। এবার স্ট্রাকচারের মধ্যে কী থাকবে সেটাকে ডিফাইন করলাম। যে আমার এখানে তো ক্যারেক্টার নেম আছে, আমি তো এখানে তো ক্যারেক্টার নেম লিখতে পারবো না, আমাকে এখানে ডিফাইন করতে হবে। আমরা তো ডিফাইন করার জন্য তো ডিফারেন্ট টাইপ আমরা ব্যবহার করেছি, ডিবি, ডিডাব্লিউ, ডিটি ব্যবহার করেছি। তাহলে আমি যদি এখন নেমটাকে যদি ডিক্লেয়ার করতে চাই 30 সাইজের, তাহলে অবশ্যই আমার ডিক্লারেশনটা এরকম হবে যে নেম ডিবি 30 ডিইউপি কোশ্চেন মার্ক। ওকে, তাই তো হবে। আমি তখন আর ক্যার লিখতে পারবো না। আমার ধরো রোল আছে, রোলটাকে আমরা এখানে কীভাবে ডিফাইন করব? না, রোল রোল ডিডাব্লিউ ডিডাব্লিউ কোশ্চেন মার্ক, আননোন আমার কাছে। আমি এখানেও আননোন, এখানেও আননোন। আমি ডিডাব্লিউ দিলাম, যদি রোলটা যদি একটু বেশি লেন্থের হয়, রোলটা হচ্ছে ডিডাব্লিউ। আমার ধরুন ফ্লোট, এখানে পার্সেন্টেজ অফ মার্কস আছে, আমি ফ্লোটের জন্য আমি হয়তো এই নাম্বার ডিবিডি তাকে স্পেসিফাই করলাম, হয়তো পিওএম ডিবি, আমি এখানে তোমার লিখলাম হয়তো কোশ্চেন মার্ক, বা ডিডাব্লিউ করতে পারতাম বা ডিটি করতে পারতাম, যেমন সাইজ, যেমন খুশি সাইজ স্পেসিফাই করতে পারি। আমার কিন্তু ডিফাইন করা কমপ্লিট। আমি তো এখানে তার এই মতোভাবে তো শেষ করতে পারবো না। এবার আমাকে কী করতে হবে? স্ট্রাকচার নেমটাকে আমাকে শেষ করতে হবে। ধরে নাও আমি স্ট্রাকচারের নামটা দিয়েছি এখানে হয়তো এবিসি, আমি হয়তো নাম দিয়েছি এবিসি, বা স্টুডেন্ট দিতে পারতাম। আমি এবার এই এবিসি স্ট্রাকচারটাকে শেষ করব, তখন কি লিখবো? এবিসি এন্ড এস, এন্ড অফ দ্য স্ট্রাকচার, এন্ড অফ দ্য স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারকে ডিফাইন করতে গেলে স্টার্ট অ্যাসেম্বলার ডিরেক্টিভ ইউজ করা হয়, আর স্ট্রাকচারকে শেষ করার জন্য এন্ড এস ডিরেক্টিভ ব্যবহার করা। ওকে, বোঝা গেল?
আমি আর কি করে অ্যাক্সেস করবো সেসব কনসেপ্টে যাচ্ছি না। তো তাহলে আমাদের স্ট্রাকচার পড়তে হবে সি এর। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। জাস্ট এইটুকু জানবে যে স্টার্ট দিয়ে আমরা কোনো স্ট্রাকচারকে তৈরি করতে পারি আর অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে, আর এন্ডেস দিয়ে আমরা সেই স্ট্রাকচারটাকে আমরা শেষ করতে পারি। ওকে, তো এই হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। আর দু একটা যে ডিরেক্টিভ হয়তো মিস হয়ে এন্ডেস দিয়ে তো এন্ড অফ সেগমেন্ট হচ্ছিল, হ্যাঁ এন্ড অফ সেগমেন্ট হচ্ছিল, আমি তখন সেগমেন্টটাকে স্পেসিফাই করেছি, আমি এখানে স্ট্রাকচার মানে দিয়ে নেম স্পেসিফাই, অনুযায়ী হবে। হ্যাঁ নেম অনুযায়ী হবে। Okay, আমি এখানে এবিসি স্টার্ট করেছি, তাহলে আমি এবিসি যখন এন্ডেস করছি অবশ্যই এবিসিটা আমার যেহেতু স্ট্রাকচার তাকেই শেষ বোঝাবে, নিশ্চয়ই এটা কোনো সেগমেন্টকে শেষ বোঝাবে না। এবিসিটা আমার তো কোনো সেগমেন্ট নেই, আমার তো স্ট্রাকচার আছে, তাই না? ওকে স্যার। পারপাসের উপর ডিপেন্ড করবে তুমি কার পরে এটাকে ব্যবহার করছো। আমার এই একটাই কমন কমন পড়ে যাচ্ছে, বাকি সব দেখো ডিফারেন্ট, তাই না? এন্ড অফ দ্য সেগমেন্ট আর এটা কিন্তু আমার একটাই জাস্ট সেম হয়ে যাচ্ছে। আর দু একটা হয়তো অ্যাসেম্বলার ডিরেক্টিভ হয়তো স্কিপ করেছি, যেগুলো পরীক্ষায় আসে না, ম্যাক্সিমামটাই কিন্তু আমরা কভার করেছি অ্যাসেম্বলার ডিরেক্টিভ। আশা করি যেটুকু অ্যাসেম্বলার ডিরেক্টিভ পড়েছি তার থেকে অ্যাসেম্বলার ডিরেক্টিভ থেকে কোশ্চেন আসবে, আর যদি আসে এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? কিন্তু তোমাকে প্রত্যেকটা অ্যাসেম্বলার ডিরেক্টিভের কাজ তোমাকে খুব ভালো করে জানতে হবে, মানে সবকটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, কারণ কোথা থেকে দেবে কেউ বলতে পারবে